স্বাগতম দর্শক, আবারও চলে এসেছি আমি রিজওয়ানা ইলফিস আপনাদের সাথে জানতে চাই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যে দুজন আছেন, আমি আসলে খুবই আবেগে আপ্লুত। তাদের নাম আসলে আমি বলতে চাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় হাসান ইমাম স্যার এবং লাইলা হাসান ম্যাম। আপনারা কেমন আছেন? আছি, ভালো আছে। আপনাদের দুজনকেই আমাদের ঠিকানার সাথে আসার জন্য স্বাগতম। এবং আমার কি বলবো, মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আসলে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন, তোমাদের অনেক ধন্যবাদ, ঠিকানাকে ধন্যবাদ। সময় কেমন কাটছে এই মুহূর্তে? সময় এমনি তো ভালোই আছে, খালি একটু হাঁটতে আমার অসুবিধা, আর আমার ভারটা ওর উপরে পড়েছে, কারণ আমার দেখাশোনা তাকেই কর্তব্য, তাকেই করতে হয়। আর এইখানে আমি একটু বলছি, এইখানে নববর্ষ 1431 পালন করতে, আমরা উদযাপন করতে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আমরা এসেছিলাম। উনি আহ্বায়ক, আমি শুভেচ্ছা দূত হিসেবে। এবং যার তত্ত্বাবধানে আমরা আছি, শশধর এবং গীতালি, এদের আতিথেয়তা, এদের মানে টেক কেয়ারে আমরা আপ্লুত, ওদের কথা না বললেই নয়। কিন্তু আমাদের একেবারে নিজের সন্তানের মতো করে ওকে আদর দেখে, টেক ভীষণ রকম, একেবারে নিজের বাড়িতেই আছে, একদম নিজের বাড়িতে। এটা তো অনেক বড় একটা, মানে মনের শান্তিটা হচ্ছে সবচেয়ে বড়। ভীষণ রকম, মানে তোমার ঘর, তুমি এখানে আসবে, তোমার এইভাবে অসময় এরকম মানুষ সাথে আমাদের ঘরে ঘরে থাকে, আমাদের বন্ডিংটা আরো ভালো, আরো ভালো হতো। এই যে আমরা একটু পেছনের দিকে চলে যাই, আপনাদের বড় হওয়া কোথায়? মানে আমি যদি স্যারকে জিজ্ঞেস করি। আমার পৈতৃক বাড়ি বাগেরহাটে। জি। তো কিন্তু আমার আব্বা চাকরি করতেন তখন তো ইংরেজ আমল, তখন উনি ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন, কিন্তু অল্প বয়সে তিনি মারা যান। আচ্ছা। আমার তখন 2 বছর বয়স, আমার মায়ের 21 বছর। মা বিধবা হন 21 বছর বয়সে। আমার বড় ভাইয়ের বয়স আমার চেয়ে 2 বছরের বড়, 4 বছরের। তো এই অবস্থায় আমার দাদু খান বাহাদুর সুলতান আলী, তিনি, তার স্ত্রীও ছিলেন না, মানে আমার দাদি ছিলেন না, বাড়িতে কোনো মহিলা ছিলেন না। ফলে আমরা নানা বাড়ি চলে যাই বর্ধমানে। ওখানে ছিলে? বর্ধমানে ছিলে? হ্যাঁ, বর্ধমানে চলে যাই। তখন আমরা কলকাতায় ছিলাম। কলকাতায় আমার আব্বা চাকরি করতেন, উলবেড়িয়ায় ছিলেন পোস্টেড, পশ্চিমবঙ্গে। তো তারপরে আমরা চলে যাই বর্ধমানে নানা বাড়িতে, এবং সেইখানেই আমার ছোটোবেলাটা কাটে, ওইখানে পড়াশোনা করি। একেবারে পড়াশোনা শেষ করে আমি চলে আসি ঢাকাতে। ছোটবেলার কোনো বন্ধুদের সাথে কি এই মানে এখন যোগাযোগ? এখনো 2-4 জন যারা জীবিত আছে তাদের সঙ্গে যোগাযোগ আছে, এবং তারা যোগাযোগ রাখে। আমি একটু বলি, তুমি হয়তো জানো না, এই যে অনুষ্ঠানগুলো দেখছেন না, মনোরঞ্জন দা তো রোজ লিখছে, আনন্দে থাকো, ভালো লাগছে তোমাদের দেখে, তোমরা টাইম স্কোয়ার অনুষ্ঠান করছো, ওখানে ডাইভার্সিটি অনুষ্ঠান করছো। আর ওনার মেয়ে আবার দীপান্বিতা রায়, ও আগে টিভিতে ছিল, এখন ওই এখানে টেলিভিশনও আছে কলকাতাতে, এবং এতে যে খুব লেখে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এসে। আর উনি সব বন্ধুদের সাথে এখান থেকে যখন যান, সব বন্ধুরা একসাথে হয়ে তখন একটা গেট টুগেদার করতে। এখন বন্ধু আমার যে স্কুল বর্ধমান টাউন স্কুলের এই 100 বর্ষ পূরণ হচ্ছে, ওরা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমার লেখা নিয়েছে, ওখানে ছাপবে ম্যাগাজিনে, বাড়িতে এসে ভিডিও করে নিয়ে গেছে। এবং আমার সহপাঠী যারা 2-4 জন বেঁচে আছে তাদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছে। বাহ, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আপনার কাছে যদি চলে যায়, আপনার ছোট থেকে বড় হওয়াটা কোথায়, কিভাবে? আমার জন্ম শুনেছি নানা বাড়িতে, ব্রাহ্মণবাড়ি আমার নানা বাড়ি। আমার নানা ছিলেন আলী আহমদ খান, উনি যুক্তফ্রন্টের এমএলএ ছিলেন। আমার মামি নুরজাহান মুর্শিদ, উনি ছিলেন পার্লামেন্টের সেক্রেটারি সেই সময়। আমার একদম ছোট, আমার জন্মের অনেক পরে কথা বলি, জন্ম তো ওখানে হয়েছিল, আর তখন নানা ঢাকায় চলে এসেছে যখন এগুলো। আর মামা খান সারার মুর্শিদ, উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের হেড এবং রাজশাহী ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমার আম্মা লতিফা আওয়াল, উনি 50 দশকের একজন মহিলা কাস্টম ইন্সপেক্টর, মুসলমান, প্রথম একজন মহিলা। আর পরে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হয়ে সেন্ট্রাল এক্সাইজের হয়ে রিটায়ার করেছেন। আর আমার আব্বা ছিলেন এম.এ. আওয়াল, উনি কোটবাড়ি কোঅপারেটিভ কলেজের প্রিন্সিপাল ছিলেন। এই আমার পরিচয়। এবং আমি শুনেছি, আমি ব্রাহ্মণবাড়ির নবীনগরে আমার জন্ম, তো সেটা তো দেখিনি, এত ছোট। ওখানেই আমার হাতে খড়ি হয়েছিল মণিবর্ধন বলে একজন ওস্তাদ,
উনি ও ব্রাহ্মণবাড়িয়ার লোক, কিন্তু পরে চলে গেছেন ভারতে জি ওনার কাছে। তারপর আমার ওই কোনো স্মৃতি নেই, আমার স্মৃতি শুধু ঢাকা। ঢাকাতে ঢাকাতেই ওই নারী শিক্ষা স্কুলে প্রথম গেছি, ছোট্ট তখন বুঝি না। ওই আমার বড় বোন হলো আমাদের নায়ক ছিলেন বুলবুল আহমেদ, ওর স্ত্রী ডেইজি আহমেদ। ও গানও করে, অভিনয় করে। তো ও আমার চেয়ে 2 বছরের বড়। ও যখন স্কুলে যেত, আমি তখন ওই টিফিন দিয়ে দিতে আম্মা, তো ছোট ছিলাম, দেখতাম ওই টিফিন খাওয়ার লোভে আমি স্কুলে যেতাম। ওই তখন আমাদের দাই বলতো, ওরা আসতে নিতে, ওরা আমাকে কোলে করে নিয়ে যেতেন। কোলে করে নিয়ে যাওয়ার পরে আমাদের লাবণ্য দিনে কে হেডমিস্ট্রেসের নামটাও তার মনে নেই, হতে পারে লাবণ্যদি, উনি আমাকে নাকি, যেটা আমি শুনেছি একটু হালকা ঝাপসা মনে আছে, ওনার বড় টেবিলের মাঝখানে আমাকে শুয়ে দিতেন। ওখানে আমি ঘুমাতাম। তখন যখন টিফিনের ঘন্টা বাজতো, তখন আমি জেগে উঠে টিফিন খেতাম। ওই আমার নারী শিক্ষা মন্দির, তারপর কামনেসি স্কুল, আমার হাঁটা পথ দুটোই আমার বাসার টিকাটুলিতে আমরা থাকতাম। নানার সাথে মামা, আমরা, আম্মা, এক ভাই এক বোন, তো একসাথে থাকতাম। আর এখানে আমার যে উল্লেখযোগ্য স্মরণীয় কথাটা যে আমাকে বলতেই হবে, সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের সবাই তো অনেক প্রতিকূলতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, অনেক বিবাহ। আমি আপনার কথার মধ্যে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি কিন্তু এই প্রশ্নটা করতাম যে অন্যান্য পরিবারের কিন্তু একটা বলে না যে অনেক ধরনের মানে কনজারভেটিভ বা আমার মানে আপনার যে ব্যাকগ্রাউন্ড আমি শুনেছি, আমি কিন্তু বলতাম যে এত সুন্দর একটা পরিবারে আপনার জন্ম, নিশ্চয়ই এই ধরনের কোনো প্রতিবন্ধকতা না। পরিবার তো পরিবারই। আমার বাড়িতে তো রিহার্সাল হতো, সেটা আমি পরে আসছি। বেগম সুফিয়া কামাল, শেরে বাংলা ফজলুল হক, এবং ফজলুল হক মানিক মিয়া, ওই যে ইত্তেফাকের মেয়েরা, এরা সব নানার বন্ধু, আবার একসাথে এক পাড়ায় থাকতাম। হ্যাঁ, ওই পরিবেশে আমি আমাকে বাতা দিবে কে? ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে এত সুন্দর একটা বড় বড় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, এবং সব নানার বন্ধু। ফজলুল হক সাহেব শেরে বাংলা বাসায় আসতে এসে বলতেন, নানাকে ডাকতেন, খান সাহেব মর্নিং ওয়াকে যাবেন না? তারপরে আর নানি ছিলেন, আমার নানি সিদ্দিকা, উনি সিদ্দিকা খান, হ্যাঁ। তো উনি সমাজসেবা করতেন, বেগম সুফিয়া কামালের উনি বন্ধু ছিলেন, কবি। তো ওই একটা পরিবেশ। আমাদের বাড়িতে নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, ঈদের অনুষ্ঠান, সব আবার রিহার্সাল মামা মামি করতেন। তো এবং সেখানে একটা কথা বলতে হতো, আমার আব্বা ছোটবেলায়, আমার আব্বা মুসলিম হলের কালচার সেক্রেটারি ছিলেন। আব্বা নারী চরিত্রে অভিনয় করতেন। আব্বা হারমোনিয়াম বাজাতেন, তবলা বাজাতেন, বাঁশি বাজাতেন। আব্বা চাঁদনি রাতে উঠানে পাটি বিছিয়ে বাজাতেন, আর বড় নাচতে 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 আমার বড় মন ক্লান্ত হয়ে বসে যেত, আমি নাচতেই থাকতাম। আব্বার অনুপ্রেরণা আমাদের ভীষণ রকম আছে। আর আম্মা তো একটু বড় হয়েছে পরে, আম্মা কোনোদিন একা ছাড়ে নেই, সব সাথে সাথে। সেজন্য আম্মাকে ভীষণভাবে স্মরণ করি, যে অনেক ডিরেলড হয়ে যায়, অনেক সেই সুযোগটা হয় একদম হয়নি, সেটা ভীষণ অনুভব করি এবং আম্মাকে খুব স্মরণ করি। আমার পরিবার এইরকমই, যেমন বঙ্গবন্ধুর যিনি নেতা ছিলেন আবুল হাশিম, মুসলিম লীগের সাধারণ সম্পাদক, এবং সারওয়ার্দী সাহেব, আমার নানি সারওয়ার্দী সাহেবের বোন, আবুল হাশিম সাহেবের স্ত্রী। তো এইখানে, এবং আমার মামারা সবাই খুব প্রগ্রেসিভ ছিলেন, কমিউনিস্ট পার্টি করতেন। মামিরাও জেল খেটেছেন। আচ্ছা, তো যাই হোক, তো এইভাবে এই পরিবেশে আমরা ছোটবেলায় কেটেছে আমাদের কোনো প্রতিবন্ধকতা হয়নি। আমার বড় ভাই মাত্র তখন 16 বছর বয়সে জেল খেটেছেন। তো এই পরিবেশে তখন আমরা মানুষ হয়েছি। এবং আমি, আর তুমি আইপিটি এর ছিলে সাধারণ সম্পাদক, 16 বছর বয়সে গণনাট্য সংঘের সাধারণ সম্পাদক ছিলাম আমার 16 বছর বয়সে সেই সময়। আর আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, স্টেটের হয়ে অভিনয় করতেন, গান গাইতেন, কি না, মানে মাল্টি ট্যালেন্টেড যাকে বলে। এইসব করে আমরা বড় হয়েছি। লেখাপড়াটা একটু কম করতাম। ফুটবল খেলতে চলে যেতেন। ওই যে হয়তো আমি একটু গল্পটা বলি, বন্ধুদের সেভ করতে গেছে, বন্ধুরা ফুটবল খেলতে যাচ্ছে, টান দিয়ে তুলে ফেললো, চল তুইও খেলবি। হ্যাঁ, মাকে বলে দিস যে আমি যাচ্ছি। তার মাকে খবর দেয়নি, মাকে যা জ্বালান জ্বালিয়েছে। তো সেই আমার ওইটা হচ্ছে খেলাধুলা। আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম বেঙ্গল স্কুলের হয়ে। তখন জুনি গোস্বামী বলে এক প্লেয়ার ছিল, সেটা ইন্ডিয়ার হয়ে খেলতো পরে।
আর পিকে ব্যানার্জি সে ছিল বিহারের হয়ে খেলতো। এদের বিরুদ্ধে কারোর পক্ষে কারোর বিরুদ্ধে আমরা খেলেছি সেই সময়, কিন্তু আমার এই হাঁটুটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমি খেলাধুলাটা ছেড়ে দিই। আমরা কয়েক বছর আগে কলকাতায় গিয়েছিলাম, ছিলাম তখন পিকে ব্যানার্জি একটা বিয়ে বাড়িতে দেখা হচ্ছিল, তখন আলাপ পিকের ছোট ভাইয়ের সঙ্গে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনাদের আলাপটা হয়েছিল কত সালে? দুজনের আলাপ সেভাবে হয়নি, উনি রেডিওতে নাটক করতেন আর বড়দের সাথে, রেশমা আপা, আজমিনী জামান যারা ছিলেন নায়িকা, বড়দের সাথে। তারপর আমি তখন খেলাঘর করি এবং শাহবাগে, যেটা তারও আগে আমি নাজিবউদ্দিন রোডে যখন, তখন অনেক ছোট, তখন খেলাঘর করি। পরে যখন এটা 61 সালে উদ্বোধন হয় শাহবাগে, ও আমার সিনিয়র আর্টিস্ট। আসলে আমি তো ছোটবেলা থেকে, উনি কিন্তু কলেজে গিয়ে নাটক আরম্ভ করেছেন। আর আপনি তো সেই ছোট থেকে, একদম 2.5 বছর বয়সে আমার নানা গল্প করতেন যে তুই এত ছোট ছিলি, আমাকে দেখা যায় নাই, একটা ডাইনিং টেবিল কোথা থেকে নিয়ে এসছে, তার উপর হ্যাঁ লোকে আমাকে দেখতে পাচ্ছিল না, তো ওই ডাইনিং টেবিলে তুলে দিয়েছে, তারপর আমি নিয়ে এসেছি। আমি এত ছোট ছিলাম, ওইটা আমার নানার কাছে গল্প শুনছি, বড় দাদু বলতাম নানাকে। যাই হোক, তো কি তারপরে ওই যে আমি খেলাঘর করতাম, ওনাকে দেখতাম, উনি ওই রেডিওর 2টা ঘরের মাঝখানে বড় কাচের গোল একটা জানলার মতোই বলা যায়, যে হ্যাঁ, তো ওইখানে ওকে দেখতাম গেরুয়া রঙের পাঞ্জাবি পরে এরকম এরকম করে অভিনয় করতে, আর এই স্ক্রিপ্টটা দিয়ে মাইকের হাইটটাতে এরকম স্ক্রিপ্টটা পাটারি করে দিতে। আম্মার কাছে কি গল্প হতো, আম্মা তখন মানে হিরো, আম্মা আজকে হাসান ইমাম করে দেখলাম এরকম এরকম, হ্যাঁ তো অসম্ভব সুদর্শন ছিলেন। তো আমি তো ছোট, মানে রবীন্দ্র শতবর্ষ যখন হচ্ছে, তখন তো পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সরকার, তো আমরা 3টে নাটক করেছিলাম ড্রামা সার্কেল থেকে, 3টেরই আমি নায়ক ছিলাম। তো রক্তকরবী, রাজা রানী, তাসের দেশ, রক্তকরবী, রাজা ও রানী, তাসের দেশ, এই 3টেরই আমি নায়ক ছিলাম। তো ও তখন ছোটদের দলে বুলবুল ললিত কলা একাডেমি, আমি তো ওকে দেখিনি, ও এখনো গল্প করে যে আমি তখন নায়ক দেখেছি। হ্যাঁ, তখন আমরা চিত্রগদা, শ্যামা, চন্দ্রলেখা করলাম কতগুলো, তার ছোটদের দলে আর কি। তখন ওনাকে দেখি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের এখানে, তো উনি দরজা কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আমাদের কার সাথে কথা বলছে, ওই আমি তখন প্রথম দেখলাম, তারপর বোধহয় রেডিওতে দেখেছি। তারপরে এখানে আরেকটা কাজ সাজিয়ে আছে, যে এই যে ভয়েস অফ আমেরিকা, এইটা ঢাকাতে একটা ছিল কেন্দ্র শাখা ছিল, ওখানে আমি আগের থেকে আমি নাটিকা করতাম। তারপর তো ওনাকে আমি পরে দেখেছি, তখন খেয়াল করি, হয়তো দেখেছে মনে নাই। তখন ওখানে কাফি ভাই, রফিক ভাই, আর কে হুসেনি বলে একজন, ওয়াহিদ আল হোসেনি, এরা মেইনলি কাফি ভাই, রফিক ভাই আর কি, ওরা তো ওনার জন্য বউ খুঁজছে। আচ্ছা, আমি তো সেটা জানি না, তখন থেকে ঘন ঘন আমাকে প্রোগ্রাম দিচ্ছেন, ওরা ডাকছেন, আগে তো ডাকতেন না। তখন আমি তো কিছুই বুঝি, তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বোধ হয়। তখন ওনাকে একদিন আমার সামনে বলছে কি, কোন মেয়েদের ল্যাং ট্যাং মারো, নাহলে কীভাবে হবে, তখন আমি বুঝি না, আমার তখন তো মাথায় তখন না, একটু ম্যাচিউর হলে না মারগুলি বলছে। তারপর কি যাই না, পরে একদিন আমি চীনে গেছি, ডেলিগেশন যেতাম তো, চীনে গেছে, চীনে যাওয়ার তখন নাকি আমার শাশুড়ি প্রপোজাল নিয়ে গেছেন, তো তা সিনেমা করে ছেলে কি হয় হবে। তারপরে আমার নানার কাছে আবার উনি গেছেন, আমি তখন চাই না, রাশিয়া ঘুরছি, নানার কাছে গেছে। তো আমার নানা নাকি বলছেন যে তুমি ঠিক আছে, আমার নাতনি বিয়ে দিব, কিন্তু তুমি কেমন অভিনয় করো আমাকে আগে দেখাতে হবে। তখন ওনার অনেক দিনের চেনা, পুরো পাকিস্তানের বেস্ট একটা পেয়েছিল সেটাতে পুরো। তখন তো ওয়াহিদ মুরাদ, নাম জানা, মোহাম্মদ আলী ইটালি, অনেক নাম করা সবাই, সন্তোষ, অনেক বড় বড় আর্টিস্ট ছিল। সেইখানে উনি কীভাবে খানাতা আমাদের সিনেমাটা, ওটা অনেক দিনের চেনা, বেস্ট অ্যাক্টর পেয়েছে। তো ওরা দেখিয়েছেন, তো নানা আমার দাদু বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ভালো দেওয়া যায়। তো ওই নানা নেগোশিয়েট করে আমাদের বিয়েটা। আমার নানার শিষ্য ছিলেন আবুল হাসান সাহেবের, তো তিনি পারিবারিকভাবে আমার পরিবারকে জানতেন, আবুল হাসান সাহেবের পরিবারকে, সেই জন্যই উনি রাজি ছিলেন। কিন্তু এটা এবং সবচেয়ে মজা, বিয়ের পরে হাসানের মতো জামাই আর হয় না। আব্বা আম্মার, আমার বুল ভাই অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন, পরিবার কেন্দ্রিক, পরিবার নিয়েছিলেন।
ফিল্ম রূপালী জগতের মানুষ হয়েও যে মানুষ এত ভালো সৎ এবং সব কিছুই এত ভালো হতে পারে, তো কিন্তু তারপরে হাসান সবার উপরে। হ্যাঁ, কারণ কি হাসান সব কাজগুলি, আবার ভাইরা বিদেশ পড়তে চলে গেছিলো, আব্বা আমার যত কাজ ডাক্তার এটা ওইটা সব তো উনি করতেন, আমি করতাম। আমি ইউনিভার্সিটি নিতাম, উনি ড্রাইভার, নিয়ে যেতেন। এবং যেখানে আমার এক্সেস ছিল না বড় বড় অফিসে কোনো কাজে, তখন উনি করে দিতেন, ডাক্তার সাথে আলাপ টালাপ করে করতেন। ভীষণ প্রিয় ছিলেন। আমাদের ধারণা ছিল না যে আমি তো কাজ করছি ছবিতে, কিন্তু আমার পরিবার, আমার শিক্ষা, আমার আদর্শ তো আলাদা জিনিস, তাই না? অবশ্যই। আর এই যে পারিবারিক শিক্ষাটা, এটা তো আসলে পুরাটাই আলাদা। আর উনি যেই পরিবেশে হয়েছে, মামারা সব, পরে মামারা মিনিস্টার হয়েছেন, ল মিনিস্টার, স্পিকার হয়েছেন, সব করেছেন। কিন্তু আমি আর একটা গল্প বলি, এই যে মেজো মামা মনসুর হাবিবুল্লাহ, উনি মুক্তিযুদ্ধের সময় বিশাল কাজ করেছেন। মামুর 4 তলা বিল্ডিং ওপরটা পুরা ছেড়ে দিয়েছিল, যে যারা আমরা শরণার্থীরা যাচ্ছে কোথায়। উনি দেশ থাকতে তো এইটার প্রেসিডেন্ট, ওটার সভাপতি, ওইটার সেক্রেটারি, ওটা এইসব তো সবাই ওনার উপর ডিপেন্ডেন্ট ছিলেন। ওখানে সবার কাজ অর্গানাইজ ছিলেন, অনেক অর্গানাইজেশন, অনেক কিছু আছে, রেডিও, টেলিভিশন, ঢাকা থেকে যারাই তারাই বলতো হাসান কোথায় আছে, হাসান মামা বাড়ি আছে, সব মামা বাড়িতে আছে। মামু তখন ওপরটা ছেড়ে দিয়েছে, দিয়ে সকালে তো ব্রেকফাস্ট, ডিম রুটি খেয়ে বেশি করে খেয়েটে বেরিয়ে যায়, সারাদিন তারা বেরিয়ে আবার থাকতো। ওইটা মানে শেল্টার একটা। যার নাম বলবে জহিরান আমার বাড়িতে, খন্দকার সাহেব তো একদিন 2 দিন ছিলেন মনে হয়। যার নাম করো আলমগীর কবির প্রথম একটা, তারপরে চিনি না ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকের লোক সবাই এসে সব ফ্লোরিং, সব। আমার প্রধানমন্ত্রী তো উনি অ্যাওয়ার্ডও দিয়েছেন। আমার মেজো মামাকে পরে, উনি মারা যাওয়ার পরে ওই বাংলাদেশ সরকার সম্মানিত করেছে মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য। নাতনি এসে নিয়েছে ওটা, মেয়ে ওখানে আবার এখন আবার মন্ত্রী। উনি ওয়েস্ট বেঙ্গলের স্পিকার ছিলেন, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির স্পিকার ছিলেন, এডুকেশন মিনিস্টারও ছিলেন। আর আমার বড় মামা পার্লামেন্টের, দিল্লিতে পার্লামেন্টের মেম্বার ছিলেন। আপনার মানে এই যে বলছিলেন যে অনেক কিছু, তো খেলা থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে বিভিন্ন, হঠাৎ করে কেন মনে হলো যে আমি অভিনয়ের সাথেই আমার ক্যারিয়ারটা আমি গড়তে চাই? অভিনয় আমি করতাম না, আমি গান গাইতাম। আচ্ছা, গান গাইতাম, অভিনয় জোর করে করেছিল, গান গাইতাম এবং খুবই ভালো গান গাইতাম। আমার মা বলতেন যে তুই যদি গান গাইতিস তাহলে হেমন্ত হতিস, এত ভালো গলা ছিল। তোমরা দেখোনি রক্তকর্মী নাটকে ও সমস্ত গান, কিন্তু বিটিভিতে মোস্তফা মনোয়ার সাহেবের প্রযোজনায় রক্তকর্মী নাটকটা সমস্ত সব গান ওনার নিজের কণ্ঠে গাওয়া। কখনো পেলে ইউটিউবে আছে, কখনো পেলে দেখো অবশ্যই। তুমি এখনো দেখতে পারো রক্তকর্মী যদি অনলাইনে, তাতে এই গানগুলো সব আমার নিজের গাওয়া, নিজের কণ্ঠে গাওয়া। খুব ভালো গলা ছিল। অভিনয় এলাম মানে কি, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন অভিনয়, আমাদের ছাত্র ফেডারেশন ছিল কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, তো ওরা কংগ্রেসকে হারিয়ে আমরা জয়যুক্ত হলাম এই ছাত্র এতে। তো তখন কংগ্রেসের ছেলেরা নাটক করতো, তো তখন আমার যিনি সেক্রেটারি ছিলেন কলেজ ইউনিয়নের, তিনি বললেন যে ওরাই যদি সব নাটক করবে তো আমরা কি জন্য জিতলাম, তুই নাটক করবি, তুই দেখতে শুনতে ভালো আছিস, বেটে টেটে। তখন তো ছেলেদের মেয়ে সাজতে হতো। হ্যাঁ, তখন ছেলেদের মেয়ে একসঙ্গে অভিনয় করা যেত না, মেয়েরা মেয়েদের হলে অভিনয় করতো, তারা ছেলে সাজতো মেয়েরা, আর ছেলেরা মেয়ে সাজতো। তা আমাকে মেয়ে সাজালো, একটা মিশর কুমারী ছিল, মিশর কুমারী। তো মিশর কুমারীতে মিশর কুমারী আমাকে বানালো, শোনা তো মিশর কুমারী বানালো। তখন যারা এই নাটকে সুযোগ পায়নি তারা একটা চক্রান্ত করলো, তারা বললো দেখ তুই শেষ দিনে বলবি যে না আমার এই মেয়ে চরিত্র করতে ভালো লাগে না, তখন বললো যে আমাদিকে যদি নাটক করতে দেয় তাহলে তুই করবি এটা। আমি বললাম তাই। তখন আমি একই রাতে একটা ছেলের পাঠ করলাম, একটা নায়কের, একটা নায়িকার পাঠ। প্রথম মঞ্চ অভিনয় তোমার নাকি? প্রথম মঞ্চ নাটক, সালটা মনে আছে? একদম প্রথম। মানে 50 দশকের, 50 দশকে। হ্যাঁ হ্যাঁ, প্রথম জীবনে করতে শেখেন নাই, করেন নাই, প্রথম দিয়ে দুই চরিত্র
প্রথম রাত্রে আমি নায়িকা হলাম, একটা নায়ক হলাম। মানে একদিনে দুটাই। একদম প্রথম মঞ্চ, কোনদিন মঞ্চ ওঠে নাই, সেই মানুষ ভয় পায়নি কিছু।